আপসেট হওয়ার কিছু নেই জিজু। আপনি যেমন আমার বোনকে আদরে যত্নে ভালোবাসায় মুড়িয়ে রেখেছেন, ঠিক তেমনি আমিও আপনার বোনকে সেভাবেই যত্নে আদরে ও ভালোবাসায় মুড়িয়ে রাখবো। মনকে শক্ত করুন জিজু। আপনি দুর্বল হয়ে পড়লে তো আমার নিহুও দুর্বল হয়ে পড়বে। আর আমি চাইবো না আমার নিহু এই শুভ মুহূর্তে কাঁদুক। আর এই দিক থেকে আমি খুব স্ট্রিক্ট। আই ট্রাস্ট ইউ রূপল। আই নো আমার বোন অনেক যত্নে ও ভালোবাসায় থাকবে তোমার কাছে। বিলিভ মি, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তাকে আমরা খুব মিস করবো রূপল। ভাবতেই বুকটা কেমন কেঁপে উঠছে যে কাল থেকে আমার বোনটা আমাদের পর করে চলে যাবে। আরে ধ্যাত জিজু, এটা কোনো ব্যাপার হলো? আপনার এবং আপনাদের যখনই নিহুর কথা মনে পড়বে চলে আসবেন আমাদের বাড়িতে। প্রয়োজনে নিহুও মাঝে মধ্যে চলে আসবে। এখন প্লিজ কান্নাকাটি থামান, সময়টাকে এনজয় করুন। ব্যথিত নিহালকে ছেড়ে দাঁড়ালো রূপল। উচ্চ শব্দে সজল ও শাকিলকে ডেকে বলল। রূপলের আশকারা পেয়ে সজল ও শাকিল ওড়াধুরা মিউজিক লাগিয়ে দিল। রূপলের রং ঢং দেখে পাশ থেকে নিহারিকা কান্না মুখেও গিজগিজিয়ে উঠল। বেহায়াপনা দেখে গা জ্বলছে তার। মনে মনে রূপলকে বকাঝকা করে বলল, বেশরম কাহিকা, মনের রং লেগেছে এই লোকের। নিজের বিয়েতে নিজেই নাচানাচি করছে, দেখছে সবার মন খারাপ, তবুও তার খুশি ধরছে না। এজন্যই চেয়েছিলাম বিয়ে অবধি লোকটাকে দেবদাস বানিয়ে রাখতে। নিহারিকাকে যেন পাত্তা দেওয়ার সময় নেই রূপলের। ডোন্ট কেয়ার ভাব তার। রূপলের অ্যাটেনশন না পেয়ে নিহারিকা ক্ষণে ক্ষণে তেতে উঠছে। রূপলকে একা পেলে গর্দান নিবে তার। রীতি তুলি দিশা সজল ও শাকিল ও রূপলের সাথে ধেই ধেই করে নাচছে। স্টেজ পুরো মাতিয়ে রেখেছে তারা। অবশ্য পরে নিহাল ও পিয়াসাও বাদ পড়েনি, তাদেরও টেনে এনে নাচানো হয়েছে। সবশেষে রূপল চোরাচুরি করে নিহারিকার সাথে একটু আধটু নাচের স্টেপ তুলছে। বেচারা রূপল এখন ভয়ে আছে। নিহারিকার রাগী মুখশ্রী তার বুক কাঁপিয়ে দিচ্ছে। গভীর রাত, বাড়ির ছাদে পা ঝুলিয়ে বসে আছে নিহারিকা ও রূপল। হলুদের সাজ এখনো দুজনের গায়ে। পিনপত নীরবতা বিরাজ করছে দুজনের মধ্যেই। বড্ড মায়াবী জ্যোৎস্না ভরা রাত আজ। চাঁদ যে তার সমস্ত আলো নিংড়ে দিচ্ছে ধরণীতে। সেই সাথে বইছে উত্তাল হাওয়া। শীতলতায় নিবিষ্ট চারিপাশ। দমকা হাওয়ার তালে ভেসে আসছে বেলি ফুলের সুমিষ্ট ঘ্রাণ। যেন রূপকথার কোনো জগতে বসে আছে রূপল ও নিহারিকা। এই মুহূর্তে নীরবতা ভাঙতে মোটেও ইচ্ছে করছে না নিহারিকার। কেবল নিরিবিলি ও মনোরম পরিবেশটিকে উপভোগ করতে চাইছে। তবে নিহারিকার এহেন মৌনতা রূপলের একদমই সহ্য হচ্ছে না। রীতিমতো উসখুস করছে সে। অতপর অধৈর্য হয়ে রূপল অন্য পাশে মুখ ফিরিয়ে নিল। গলা ঝাঁকিয়ে বলল, এইভাবে চুপচাপ না থেকে আমার সাথে একটু কথা বললেও তো পারো। একটু আমার দিকে তাকাতেও পারো। আমার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করতে পারো। নিশ্চুপ নিহারিকা মুগ্ধিত দৃষ্টিতে কেবল মায়াবী চাঁদের দিকে তাকিয়ে রইল। বিরক্ত বোধ করল রূপল। মাথা ঘুরিয়ে সে স্তব্ধ নিহারিকার দিকে তাকালো। নিহারিকার নির্বাকতায় সে প্রচন্ড চটে গেল। জোর করে নিহারিকার মাথাটা তার কাঁধের উপর রাখল। ভ্যাবাচাকা খেয়ে নিহারিকা তাজ্জব দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। দুহাতে শক্ত করে নিহারিকাকে চেপে ধরল রূপল। নিহারিকার নির্বোধ মুখের দিকে তাকিয়ে ফিচিল হাসল। নিহারিকার নাকে নাক ঘষে নিমজ্জিত গলায় বলল, এইবার ঠিক আছে। মুহূর্তেই গা ঝাড়া দিয়ে উঠে গেল নিহারিকা। নিরবিচ্ছিন্ন অবস্থা থেকে এসে সক্রিয় হয়ে উঠল। হতভম্ব হয়ে বসে থাকা রূপলকে শুধিয়ে বলল, এখন আমার 1 মিনিট নীরবতাও সহ্য হয় না, তাই না? তাহলে ফেলে আসা একটা বছর কিভাবে ছিলেন আপনি? তখন আমার কথা একবারও মনে পড়েনি আপনার? মাথায় আসেনি তখন ফোন করে তার একটু খোঁজ খবর নিই? তৎক্ষণাৎ মাথা নুইয়ে নিল রূপল। কথার পিঠে কথা বলার ভাষা নেই তার। অতিরিক্ত রাগ জেদ অভিমান তাকে আজ চুপ থাকতে বাধ্য করলো। তার ভালোবাসাও এখন নিহারিকার কাছে নিছক মূল্যহীন হয়ে গেল। মনমরা হয়ে গেল রূপল। বিষণ্ণতায় মূর্ছা গেল। রূপলের অসহায়ত্ব ও অপরাধ বোধ বুঝতে পারল নিহারিকা। তাই রূপলের মন ভালো করার চেষ্টা করলো সে। কাছে এসে হুট করে রূপলের কাঁধে মাথা রাখলো। দুহাত তারা সন্তর্পণে রূপলকে জড়িয়ে ধরল। গম্ভীর রূপলের দিকে প্রশ্ন ছুড়ে বলল, বলুন, আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবেন না? যতই রাগ হোক, অভিমান হোক, জেদ হোক, সব পরিস্থিতিতে আমার পাশে থাকবেন, বলুন।
সরু দৃষ্টিতে রূপল প্রশ্নবিদ্ধ নিহারিকার দিকে তাকালো। নির্বাক গলায় প্রত্যুত্তরে বলল, মৃত্যু ব্যতীত আর কোনো পরিস্থিতি আমার জেদের কাছে আমার ভালোবাসাকে হার মানাতে পারবে না নিহু। আমি আমার ভুল থেকে উচিত শিক্ষা পেয়েছি, আর এই শিক্ষাটি আমার আজীবন মনে থাকবে। আমি বিশ্বাস করি নিহু, ভবিষ্যতে আর কখনো কোনো অভিযোগ উঠবে না আমার উপরে। আকাশের ওই দুর্লভ চাঁদের মতোই আমার ভালোবাসাও দুর্লভ হয়ে থাকবে। কোনো আঁচড় পড়তে দিব না আমি আমার ভালোবাসায়। মৃদু হেসে নিহারিকা রূপলের দিকে তাকালো। নিহারিকার হাসিতে রূপলও হেসে উঠল। দুজন দুজনকে শক্ত করে আলিঙ্গন করলো। নিহারিকা হঠাৎ ব্যগ্র গলায় প্রশ্ন ছুড়ল। বিয়ারগুলো কোথায় রেখেছেন? হকচকিয়ে উঠল রূপল। বিয়ারের খবর নিহারিকার কিভাবে জানালো? আমতা আমতা গলায় রূপল প্রশ্ন ছুড়ল। মানে? মানে বিয়ারের বোতলগুলো কোথায় রেখেছেন? এক সেকেন্ড, তুমি কিভাবে জানলে আমি বিয়ার খেয়েছি? স্টুপিড কোথাকার, মুখ থেকে গন্ধ আসছে। জিভ কাটল রূপল, ভীতু গলায় বলল, ব্যাচেলর পার্টি ছিল তাই। এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, তাই না? আমি একটু টেস্ট করতে চেয়েছিলাম, তাই জানতে চাওয়া। হোয়াট? আরে এত অবাক হওয়ার কি আছে? আমারও তো ইচ্ছে করে না, তাই না, একটু ছাইপাশ খেয়ে সেলিব্রেশন করতে। তুমি এসব গিলে সহ্য করতে পারবে না নিহু, খামোখা প্যারা দিও না তো। মন খারাপ করে নিল নিহারিকা। রূপলের কাঁধ থেকে মাথা উঠিয়ে নিল। অন্যপাশ ফিরে গোমরা মুখে বলল, ও, আমার আবদারটা রাখবেন না, তাই তো? বিয়ের আগের দিন রাতেও আমাকে হার্ট করবেন। আরে আচ্ছা মুসিবত, তো বললাম তুমি এসব খেয়ে হজম করতে পারবে না। এগুলো খাওয়ার অভ্যাস থাকতে হয়। তাছাড়া কাল দেখা যাবে এসব খেয়ে তুমি বিয়েটাই করতে পারবে না। আপনি খাওয়াবেন কি না বলুন, না হয় আমি কিন্তু এক্ষুনি শাকিল ও সজলকে বলবো আমার জন্য বিয়ারের ব্যবস্থা করতে। কপাল চাপড়াতে লাগলো রূপল। এ কোন বিপাকে ফেসে গেল সে? বিয়ের কোণে কি বিয়ার খাবে? বহু বোঝানোর পরেও একরুখা নিহারিকাকে বোঝানো গেল না। শেষমেশ রূপল বাধ্য হলো নিস্তলার স্টোর রুম থেকে একটি অর্ধ খাওয়া বিয়ারের বোতল আনতে। দাঁত কপাটি বের করে নিহারিকার এক ঢোক বিয়ারের মুখে দিতেই বমি বমিতে গা ভাসিয়ে দিল। বমি করে সব উগলে দিল। ইচ্ছে করে সে রূপলকে ভাসিয়ে দিল। রেগে মেগে রূপল নিহারিকার গালে কামড় বসিয়ে দিল। কোলে তুলে নিহারিকাকে তার রুমে শুইয়ে দিয়ে এলো। অবশেষে সেই শুভক্ষণ এলো। বিয়ের সাজে পরিপূর্ণ সজ্জিত নিহারিকা। সুদূর কানাডা থেকে রূপল নিহারিকার জন্য বিয়ের লাল লেহেঙ্গা হতে শুরু করে স্বর্ণ গহনাও নিয়ে এসেছিল। মনে মনেই তার জানা ছিল বিধাতা তার ভাগ্যে নিহারিকাকেই লিখে রেখেছে। রূপলের আনা সব সাজ সরঞ্জাম পরেই নিহারিকা আজ লাল টুকটুকে বউ সেজেছে। লাল শেরওয়ানি ও মাথায় টোপর পরে রূপল আজ রাজার বেশে বর সেজে এসেছে তার স্বপ্নের রাজকুমারীকে রানী করে নিয়ে যেতে। হাসি খুশি উপচে তার বিস্তীর্ণ মুখশ্রীতে। স্বপ্ন যেন আজ সত্যি হতে চলছে তার। উঁচা টোন হয়ে উঠছে মন। তুলি, দিশা ও নিহারিকার দুঃসম্পর্কের সব কাজিন বোনরা নিলে হৈহুল্লোড় করে বিয়ের গেট ধরেছে। ব্যাস, বেঁধে গেল দুই পক্ষের মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া। মেয়ে পক্ষ যেমন গেট ধরার টাকার জন্য হরদমে নিজেদের মুখ চালিয়ে যাচ্ছে, তেমনি বরপক্ষের সজল ও শাকিল মিলেও রূপলের পকেট খরচ বাঁচানোর খাতিরে অনর্গল তর্ক চালিয়ে যাচ্ছে। কেউ কাউকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিচ্ছে না। বিয়ের আসল মজা হয়তো এখানেই। চাপা ও বুদ্ধির জোরে লড়াইয়ে কে কতটুকু এগিয়ে যেতে পারে রূপলও বসে বসে উভয় পক্ষের রং দেখছে। মাঝে মধ্যে দিশা ও তুলির সাথে তর্কেও জড়িয়ে পড়ছে। কৃপণও তো দেখাচ্ছে বেশ। বিষয়টা তো সে বেশ মজা নিচ্ছে। মেয়ে পক্ষের জোর দাবি হলো 10,000 টাকার কমে তারা 1 টাকাও হাতে নিবে না। ছেলে পক্ষের দাবি হলো 3,000 টাকার বেশি তারা 1 টাকাও দিবে না। এদিকে এখনো মরিচ মেশানো শরবতও খাওয়া হয়নি। রূপলকে কিছুই মুখে তুলছে না রূপল। শালীরা যে তাকে নাজেহাল করার জন্য ওত পেতে আছে বেশ বুঝতে পেরেছে রূপল। তাই তো দাঁতে দাঁত চেপে বসে আছে সে। মেয়ে পক্ষরাও কম চায় না। পথ আটকে রেখেছে বরপক্ষের। তাদের আবদার না মেটানো অবধি কিছুতেই তারা বাড়ির ভিতরে ঢুকতে দেবে না বরপক্ষকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে নিহালকে ডেকে আনলো পিয়াসা। ভাইয়ের হয়ে সুপারিশ করলো নিহালের কাছে। নিহাল আসতেই পরিস্থিতি শান্ত হয়ে গেল। মেয়ে পক্ষরা প্রায় দমে গেল। আওয়াজ তুলে নিহাল মেয়ে পক্ষকে বলল, আরে তোমরা থামো তো, তারা এখন যা দিতে চাইছে তাই নিয়ে নাও। সামান্য কিছু টাকার জন্য সিনক্রেট করার কোনো মানে হয়? কাজী সাহেব সেই কখন থেকে বসে আছে। বিয়ের দেরি হয়ে যাচ্ছে তো, শুভ কাজে দেরি করতে নেই।
দেখি সাইড দাও তাদের। নিহালের নির্দেশ মেনে সবাই চুপ হয়ে গেলেও দিশা চুপ হলো না। নম্র ভদ্র গলাতেই সে নিহালকে উদ্দেশ্য করে বলল, প্রথমেই সরি ভাইয়া, কারণ আমি আপনার মুখের উপর কথা বলছি, কিন্তু একটু হিসাব করে দেখুন তো, আপনার মেয়ের পক্ষে লোক কতজন? মাত্র 3,000 টাকায় হবে বলুন? কমসে কম 5,000 প্লাস তো লাগবেই। বিয়ে করতে এসেছেন, এত কিপটাম করলে কি চলবে বলুন? শালিদের মন খুশি করাই তো জিজুর দায়িত্ব। শালিদের পথ ধোয়া আবার লাগলে কিন্তু শেষ, সংসারে আর করা লাগবে না জিজু। তখনই রূপল চেয়ার ছেড়ে উঠে সোজা দাঁড়িয়ে পড়ল। ব্যতিব্যস্ত হয়ে পকেট থেকে গুনে গুনে 10,000 টাকা বের করে দিশার হাতে ধরিয়ে দিল। উপস্থিত সবাই উজবুক দৃষ্টিতে রূপলের মুখের দিকে তাকিয়ে রইল। সজল ও শাকিলের মাথায় তো হাতই চলে গেল। এতক্ষণ যাবৎ তর্ক করে তাদের লাভটা হলো কি? খামোখা এনার্জি লস হলো। এই টাকা থেকে যদি কিছু টাকা তারা ভাগে পেত তাহলেও না হয় মনটাকে সান্ত্বনা দেওয়া যেত। মাথা থেকে টোপরটি খুলে রূপল এলোমেলো চুলগুলো ঠিক করলো। গলা ঝেড়ে ভাবশূন্য গলায় বলল, আমার ও নিহুর এই স্পেশাল দিনে আমি কারো কাছ থেকে কোনো বদদোয়া চাই না। শালিকাদের আবদার পূরণ করা যেমন আমার দায়িত্ব ছিল, তেমনি আমার পথ ছেড়ে দাঁড়ানো এখন শালিকাদের দায়িত্ব বলে মনে করছি। দেখি হাঁটো সব, বিয়ে দেরি হয়ে যাচ্ছে। খুশিতে গদগদ হয়ে গেল মেয়ে পক্ষরা। রাস্তা ছেড়ে দাঁড়ালো তারা। নিহাল বেশ সাদরে ছেলেপক্ষদের ভিতরে নিয়ে এলো। রূপলও তার কাজিন এবং তার বন্ধু বান্ধবদের পালাক্রমে স্টেজে বসিয়ে দিল। বরপক্ষের সব খাওয়া দাওয়া শেষ হলে বিয়ে পড়ানো হবে। নিহারিকাকে কখন দেখবে সেই প্যারেশানিতে রূপলের খাওয়া দাওয়া একদমই হচ্ছে না। বেসামাল হৃদয় ও অস্থির দৃষ্টি তার কোণে সেজে বসে থাকা নিহারিকার রুমের ব্যালকনির দিকে স্থির। নিহারিকা এখনো অভুক্ত অবস্থাতে আছে। বিশেষ করে এই কারণেই রূপল কিছু মুখে তোলেনি। হৃদিকে কোলে নিয়ে সবিতা মাথা নুইয়ে বসে আছে নিহারিকার মুখোমুখি। দীর্ঘ 5 মাস জেল খেটে ফিরে এসেছে সবিতা। আকাশ ও সবিতা একই দিনেই তাদের সাজা থেকেই রেহাই পেয়েছিল। দুজনের মধ্যেই এখন ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। বিয়ে করার প্ল্যানিংও চলছে তাদের। সবিতা তার ভুল বুঝে নিহারিকার কাছে ক্ষমা চেয়েছিল। সরল মনে নিহারিকাও ক্ষমা করে দিয়েছিল সবিতাকে। আজ নিহারিকার বিয়েতে সবিতাও আমন্ত্রিত ছিল। সবিতাকে পেয়ে যেন রীতি সোনায় সোহাগা। সবিতার আশপাশ থেকে নড়ছেই না সে। যদিও সময়ের সাথে সাথে রিদি এখন বুঝতে পেরে গেছে সবিতা তার আসল মা নয়, এমনকি সাফকাতও তার আসল বাবা ছিল না। রিদি এখন তার আসল মা বাবা বলতে নিহারিকা ও রূপলকেই চেনে। তবে রূপল এখনই রিদিকে তার আসল বাবার পরিচয় দিতে চাইছে না। একজন খুনিকে রূপল রিদির বাবা হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতস্তত বোধ করছে, লজ্জা বোধ করছে। এতে হয়তো রিদির মন ছোট হয়ে যেতে পারে। তবে সময় হলে রূপল একদিন রিদির বাবার সাথে রিদির পরিচয় করিয়ে দিবে। নিহারিকার সাথে কথা বলতে বেশ জড়তা কাজ করছিল সবিতার, তাই সে অপরাধী ভাব নিয়ে মাথা নুইয়ে বসে রইল। বিষয়টি বুঝতে পেরে নিহারিকা গলা ঝাঁকালো। সবিতাকে স্বাভাবিক করার উদ্দেশ্যে আগ বাড়িয়ে তাকে নরম সুরে শুধালো, তা আপনারা বিয়ে করছেন কবে? চোখ তুলে সবিতা প্রশ্নবিদ্ধ নিহারিকার দিকে তাকালো। বিনিময়ে মুচকি হেসে নম্র সুরে বলল, এই তো কিছুদিনের মধ্যেই। আবার রূপলের জন্য দোয়া করবেন। বোনের মৃত্যুর শোক মনে পুষে রাখবেন না, নতুন ভাবে জীবনটাকে শুরু করুন। তাছাড়া আমি ভাবতেই পারিনি আপনি আমাদের বিয়েতে আসবেন। দীর্ঘশ্বাস ফেলল সবিতা। পুনরায় মাথা নুইয়ে নিল। পরিশোধিত গলায় জোরপূর্বক হেসে বলল, তোমার জন্য মন থেকে দোয়া করি নিহারিকা। বোনের মৃত্যুর সুখে পুরোপুরি কাটাতে উঠতে না পারলেও আমি এখন বুঝতে পেরেছি আমার বোন তার পাপী শাস্তি পেয়েছে। তাছাড়া তোমরা দুজন আমার প্রিয় মানুষ বলে তোমাদের বিয়েতে আসা। শুনে ভালো লাগলো আপু, যখনই মন চাইবে আমাদের কাছে চলে আসবেন। তাছাড়া হৃদি তো এখনো আপনার জন্য পাগল প্রায়, মাঝে মাঝে মেয়েটাকে এসে দেখে যাবেন, ভালো লাগবে তার। তৎক্ষণাৎ সবিতা আবেগী হয়ে রিদিকে জড়িয়ে ধরল। মৃদু হাসল রিদি, উৎফুল্ল হয়ে সবিতাকে জড়িয়ে ধরল। রিদির কপালে অজস্র চুমু খেয়ে সবিতা বেশ আদুরে সুরে বলল, অবশ্যই, তার বলতে মেয়েকে দেখতে আসবো না বলো?
ইতিমধ্যেই নিহারিকার রুমে কাজী সাহেবের আগমন ঘটল। হুড়োহুড়ি করে রিদিকে কোলে তুলে সবিতা রুম থেকে বের হয়ে গেল। কাজী সাহেবের পিছু পিছু এক এক করে নিহারিকার পরিবারের সবাই এলো। চতুর্দিক থেকে তাকে সবাই ঘিরে রাখলো। বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব। নিহারিকার চোখে তখন ভাসা ভাসা জলের ছাপ, মাঝে মাঝে দু এক ফোঁটা জল গড়িয়েও পড়ছে। তা দেখে মার্জিনা বেগম ব্যাকুল হয়ে কান্না জুড়ে দিলেন। নেহাল তার মাকে সামলে রাখতে পারছিল না। কাজী সাহেব নিহারিকাকে বললেন কবুল বলতে, তবে অতিরিক্ত কান্নাকাটির প্রভাবে নিহারিকা কবুল বলতে পারছে না। হেঁচকি তুলে কেঁদে উঠছে বারংবার, কিছুতেই থামছে না তার এই হেঁচকি। নিহারিকার এই করুণ অবস্থা দেখে তার পরিবারের সবাই ঘাবড়ে গেল। হাঁকডাক পড়ে গেল পুরো বিয়ে বাড়িতে। রূপল স্টেজ থেকে ছুটে এলো, হন্তদন্ত হয়ে নিহারিকার পাশে বসলো। চোখে মুখে বিষাদের ছাপ নিহারিকার। অস্থির হয়ে উঠল রূপল, চিৎকার করে সবাইকে বলল রুমের ভিড়ভাট্টা কমাতে, অপ্রয়োজনীয় লোকজনকে রুম থেকে চলে যেতে। একে একে সবাই রুম থেকে বের হয়ে যেতেই রূপল সযত্নে নিহারিকার মাথাটি তার কাঁধের উপর রাখলো। নিহারিকার মাথায় হাত বুলিয়ে কোমল সুরে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? অস্ফুট দৃষ্টি নিহারিকার। শরীরের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বমি বমি ভাব পাচ্ছে, দুর্বলতা কাজ করছে, দুনিয়া অন্ধকার হয়ে আসছে। এই বুঝি জ্ঞান হারাবে সে। হাল ছাড়ল না রূপল, পুনরায় শান্ত গলায় নিহারিকাকে বলল, কবুল বলবে না? বিয়ে করবে না আমায়? দেখো আমি বর্ষে যেয়ে এসেছি তোমাকে বিয়ে করতে, ফিরিয়ে দেবে আমায়? নিজেকে শান্ত করার চেষ্টা করলো নিহারিকা, তবুও যেন স্থির করতে পারছিল না নিজেকে। রূপলের চোখে তখন দ্বিধার ছাপ, সংকীর্ণতা ও ভীত সন্ত্রস্ততা। আদৌ নিহারিকা কবুল বলাতে পারবে কিনা সেই উদ্বেগ। রূপলের বিষণ্ণ চোখের পানে তাকিয়ে নিহারিকা বিমর্ষ অবস্থা নিয়েও 3 কবুল বলল। তৎক্ষণাৎ সে লুটিয়ে পড়ল রূপলের বুকে। উপস্থিত সবাই ব্যস্ত হয়ে পড়লেও রূপল ব্যস্ত হলো না এতে। কাজী সাহেবকে বলল বিয়ে পড়াতে। এবার পালা এলো রূপলের 3 কবুল বলার। শীঘ্রই রূপল 3 কবুল বলে বিয়ে সম্পন্ন করলো। ধোঁয়াশায় নিমজ্জিত আধো আধো চোখ মেলে নিহারিকা এদিক ওদিক তাকালো, বোঝার চেষ্টা করলো কোথায় সে। ক্ষীণ অন্ধকার ঢাকা রুমটি, খোলা জানালায় গ্রিল ভেদ করে অর্ধখণ্ড চাঁদের সূক্ষ্ম আলো গতানুগতিকভাবে প্রবেশ করছে রুমে। সেই আলোক রশ্মিতেই প্রথমে চোখ পড়ল নিহারিকার। কপাল কুঁচকে এলো তার, মনে প্রশ্ন জাগলো। তবে আলোর দিশা খুঁজে পেয়ে একলা ঘরে ভয় পাওয়ার আশঙ্কাও ঈষৎ পরিপুষ্ট হলো। দুর্বলতা কেটে গেল। খাওয়া দাওয়া ও ঘুমের অনিয়মের কারণে তার শরীর হঠাৎ নাজুক হয়ে পড়েছিল। এখন কিছুটা সুস্থ বোধ করছে। দক্ষিণা হাওয়ায় বাধাহীনভাবে উড়ছে পর্দার কাপড়। খুবই শীতল পরিবেশ, মৃদু ঠান্ডার অনুভূতি হচ্ছে গায়ে। রীতিমতো শরীরে কম্পন তুলে দিচ্ছে এই সর্বনাশা হাওয়া। যদিও নিহারিকা এখনো বুঝতে পারছে না এখন কোথায় আছে সে। তার নিষ্ক্রিয় মস্তিষ্কে এই রুম এবং এই পরিবেশকে সম্পূর্ণ অপরিচিত মনে হচ্ছে। অতিরিক্ত কম্পনের কারণে হাত দুটো মুড়িয়ে নিতেই নিহারিকা অনুভব করলো কেউ এসে বসলো তার পাশে। তাৎক্ষণিক গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। বুকের ভেতরটা ভয় কেমন দুরুদুরু করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। তাকালো না সে ওই দিকে। চোখের জোড়া খিচে বন্ধ করে শরীরের সমস্ত শক্তি কাজে লাগিয়ে সে পাশের ব্যক্তিটিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে নিহারিকাও শোয়া থেকে উঠে বসলো। ঘটনার আকস্মিকতায় মেঝেতে উত হয়ে পড়ল রূপল। নাকের হাড্ডি গুড্ডি বোধহয় ভেঙেই গেল তার। 2-1 ফোঁটা রক্তও গড়িয়ে পড়ল নাক টেনে। উল্টো দিকে ফিরে থাকার করুণ রূপলকে এখনো চিনতে পারল না নিহারিকা। দূর দৃষ্টিতে পেছন থেকেও কিছু ঠাউর করতে পারল না। মুহূর্তেই বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল নিহারিকা। বেশ ঘাবড়ানো গলায় চেঁচিয়ে বলল, কে আপনি? তখনই রূপল আকর্ষিত দৃষ্টিতে পিছু ফিরে তাকালো বিচলিত নিহারিকার দিকে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে এলো। রুমের বাতিগুলো সব জ্বলে উঠল। বেকুব বনে গেল নিহারিকা। তাজ্জব দৃষ্টিতে তাকিয়ে রইল হিংস্র রূপলের দিকে। এই রুমটি তাহলে রূপলের ছিল? শিট, অন্ধকারের কারণে সে কিছুই সূক্ষ্ম দৃষ্টিতে ঠাউর করতে পারেনি। নিজের অজান্তে কি একটা অনর্থ ঘটে গেল। নাক ফুলিয়ে রূপল রক্তাক্ত অবস্থায় তেড়ে এলো নিহারিকার দিকে। ক্ষণিকের মধ্যেই পিছনের দিকে হাত মুচড়ে ধরল নিহারিকার। হতবাক হয়ে গেল নিহারিকা। ভয়ঙ্কর দৃষ্টিতে রূপল তাকালো উজবুক নিহারিকার দিকে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার উপস্থিতি টের পাওনি তুমি?
কপালের উগ্রতা দেখে ক্ষেপে গেল নিহারিকা। রূপলের মতোই চোয়াল উচালো সে, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আগ্রাসী রূপলের দিকে। বাচ্চাটা গলায় প্রশ্ন ছুড়ল। বিয়ে হতে না হতেই টর্চার শুরু করে দিয়েছেন? সুযোগ পেয়েই খোলস থেকে বের হয়ে আসছে। কদাচিৎ হাসল রূপল। নিহারিকার হাতটি আরো শক্ত হয়ে চেপে ধরল। নিহারিকাকে অবাক করে দিয়ে হেয় স্বরে বলল, ও রিয়েলি? হাতটা একটু মুচড়ে ধরেছি বলেই টর্চার হয়ে গেল। আর প্রথম রাতে যে তুমি আমার নাক ফাটিয়ে দিলে। সাধে কি আর নাক ফাটিয়েছি? ভয়ে আমার জান বের হয়ে যাচ্ছিল। অন্ধকার ঘরে কেউ এভাবে হুটহাট করে পাশে এসে বসে? মিনিমাম কমন সেন্স নেই আপনার? না নেই, তোমাকে ভালোবাসার পর সব কমন সেন্স গুলো খেয়েছি। টর্চার কাকে বলে তুমি তো টের পাবা সুন্দরী। আমার নাক ফাটানো, তাই না? রূপলকে হিট করা। কথার পিঠে আর কোনো কথা আওড়াতে পারল না নিহারিকা। ইতিমধ্যেই রূপল ধাক্কা মেরে নিহারিকাকে খাটের উপর ফেলে দিল। শরীরের তাল সামলাতে না পেরে নিহারিকা বিছানার সাথে পুরোপুরি লেপ্টে গেল। নিহারিকার গায়ে থাকা জর্জেটের পাতলা শাড়িটি তখনই পেটের উপর থেকে ঈষৎ সরে গেল। বেসামাল হয়ে পড়ল রূপল। আচ্ছন্ন দৃষ্টিতে নিহারিকা তাকিয়ে রইল ঘরে ডুবে যাওয়া রূপলের দিকে। বেপরোয়া রূপলকে আজ কোনোভাবেই সামলানো যাবে না তা বেশ বুঝতে পেরে গেছে নিহারিকা। রূপলকে পাঞ্জাবি খুলতে দেখে নিহারিকা তরতরিয়ে শোয়া থেকে উঠে বসে গেল। হুট করে লজ্জা পেয়ে বসলো তার। বুকের ভিতরটা তুমুল বেগে কাঁপতে লাগলো। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। অদ্ভুত এক শিহরণ কাজ করতে লাগলো শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। অপ্রতিরোধ্য অবস্থায় সে বিছানার একপাশে গুটিসুটি মেরে বসলো। গায়ের পাঞ্জাবিটি খুলে রূপল বিরক্তি নিয়ে নিহারিকার দিকে এগিয়ে এলো। তেরে গিয়ে নিহারিকার মুখোমুখি বসলো। তেরে গিয়ে শ্বাস ফেলে রাগী গলায় শুধালো। কি হলো? জড়তাগ্রস্ত দৃষ্টিতে নিহারিকা রূপলের উন্মুক্ত দেহের দিকে তাকালো। রূপলের ধবধবে ফর্সা বুকে তার দৃষ্টি আটকে গেল। তবে কি তার ভাগ্যে এই সুদর্শন যুবকটির ভালোবাসা লেখা ছিল? তার বউ হওয়ার যোগ্যতা কি আদেও রাখে নিহারিকা? এই ক্ষেত্রে উপরওয়ালা তাকে আশ্চর্যজনক জিতিয়ে দিল। নিখাত মনের একজন মানুষকে তার ভাগ্যের সাথে আজন্মের জন্য জুড়ে দিল, যা তার ভাবনার বাইরে ছিল। ওপরওয়ালা কখন কোনো দিক থেকে মানুষের ভাগ্য বদলে দেয় তা ধারণাও করা যায় না। নিহারিকা নিজেও এবার বেসামাল হয়ে গেল। চোখের পলকেই সে ঝুঁকে এসে তুত করে রূপলের বুকে চুমু খেয়ে নিল। আষ্টে পৃষ্ঠে রূপলকে জড়িয়ে ধরে মোহসিক্ত গলায় বলল, আমার কেমন যেন হাঁসফাঁস লাগছে রূপল। এই প্রথম আপনাকে দেখে এত লজ্জা লাগছে আমার। আপনার চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না আমার। বুকের ভেতর কেঁপে কেঁপে উঠছে। কি করি এখন বলুন তো? নিহারিকার চুলের ঘ্রাণে বাতাল হয়ে গেল রূপল। চোখ বুজে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল সে। রূপলের ভালোবাসার উষ্ণতায় তপ্ত শ্বাস ফেলতে লাগলো নিহারিকা। উত্তেজিত হয়ে রূপলের পিঠ খামছে ধরল। নেশায় বুধ হয়ে রূপল নিহারিকার কানে নিগুড়ো গলায় ফিসফিসিয়ে বলল, তোমার কিছু করতে হবে না নিহু। আজ রাতটা শুধু আমার। আমি যা চাইবো তাই হবে। কোনো বারণ শুনবো না, কিন্তু আমি অনেক অপেক্ষা করিয়েছ আমায়। তবে আর নয়, যদিও তোমাকে পাওয়ার জন্য আমি জীবনের শেষ নিঃশ্বাস অব্দি অপেক্ষা করতে পারি। বাট আপনার না। ওসব নিয়ে এখন ভাবতে হবে না তোমার। আমি ফিট আছি। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। মুচকি হেসে রূপলের কাছে নিজেকে সঁপে দিল নিহারিকা। রূপলের পাগলামিতে গা ভাসালো। ক্রমে ক্রমে রূপল তার ভালোবাসায় সিক্ত করতে লাগলো নিহারিকাকে। উন্মাদের মতো আচরণ করতে লাগলো। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে নিহারিকা রূপলের ভালোবাসা নির্দ্বিধায় গ্রহণ করতে লাগলো। ভালোবাসা পরিপূর্ণতা পেল তাদের। ক্রমশ দুটি অতৃপ্ত মন মিলেমিশে একাকার হয়ে গেল। ইতিমধ্যেই আরিয়ান ক্রমাগত কল করে বিরক্ত করতে লাগলো রূপলকে। আরিয়ানের কল তোলার পরিস্থিতিতে এখন নেই রূপল। বিরক্ত হয়ে বারবার কলটি কেটে দিচ্ছে সে। তবে নিহারিকা ফিচেল হেসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আরিয়ান না থাকলে ভিনদেশে রূপলের খোঁজ খবর নেওয়ার সৌভাগ্য হতো না তার। যদিও আরিয়ান নিজ থেকেই প্রথমে নিহারিকার সাথে যোগাযোগ করেছিল। কৌশলে রূপলের কাছ থেকে নিহারিকার ফোন নাম্বার সংগ্রহ করেছিল। নিহারিকাকে ছাড়া যে রূপল কতটা অসহায়, অসুখী ও বিষণ্ণ ছিল তা জানানোর জন্যই মূলত নিহারিকার সাথে যোগাযোগ করেছিল আরিয়ান। চোখে মুখে আচমকা জলের ছিটে পড়তেই রূপলের তৃপ্তিদায়ক ও শান্তির ঘুমটি নিমেষেই আখি পল্লব থেকে উড়ে গেল।
চোখ দুটি কচলে সে পিটপিট দৃষ্টিতে পাশ ফিরে তাকালো, কপাল কুঁচকে বিব্রত প্রকাশ করলো। পরক্ষণেই অশান্ত চোখ দুটি তার শান্ত হয়ে উঠল, মুগ্ধতা ভর করলো চোখে মুখে। এই মুহূর্তে চুল ঝাড়তে ব্যস্ত নিহারিকা। কালো ও নীল রঙের একটি কটন শাড়ি পরেছে সে, টানা টানা চোখ দুটিতে কাজল লেপটে আছে, চুল থেকে টপটপ করে পানি পড়ছে, ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। চোখ জুড়িয়ে শিথিল হয়ে এলো রূপলের, মুগ্ধতায় আলতো হাসলো। পাশ ফিরে শুয়ে সে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল উদাসীন নিহারিকার দিকে। মুহূর্ত কয়েক নিহারিকার দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থেকে রূপল নিহারিকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। বিগলিত হয়ে শাড়ির আঁচল টেনে ধরলো নিহারিকার। হকচকিয়ে উঠে নিহারিকা কপাল কুঁচকে পাশ ফিরে তাকালো। আচমকা চোখ টিপে রূপল ক্রূর হেসে বলল, খুব চালাক তাই না? ইচ্ছে করে আমার ঘুমটা ভাঙিয়েছো রোম্যান্স করার জন্য। রাতে মন ভরেনি? উফ, এর আগে আমার ঘুমটা ভাঙালে না কেন? রূপলের ঠোঁটকাটা কথায় নিহারিকার মেজাজ চওড়া হয়ে গেল। তেরে এসে এসে রূপলের বুকে ঘুষি মারলো, রাগে ফোঁস করে পড়ল। কি বলবেন আপনি? আমি রোমান্স করার জন্য? বুকে খানিক ব্যথায় অনুভূতি হলো রূপলের। শোয়া থেকে বসে গেল সে, নিহারিকার দিকে অস্থির দৃষ্টি নিক্ষেপ করলো, নাক মুখ কুঁচকে বলল, কথায় কথায় এত মার দাও কেন? মুখের আগে হাত চলে বেশি। নেক্সট টাইম হাত বেঁধে রাখবো। খেপি কোথাকার। বেহায়াপনা করলে এমনই হবে। কি দরকার ছিল আমাকে উস্কানোর? নির্লজ্জ ঠোঁটকাটা বেহায়া পুরুষ মানুষ কোথাকার। গায়ের জোরে তুমি আমার সাথে পারবা? যতবার তুমি আমাকে হিট করবা ঠিক ততবার আমি তোমার উপর এইভাবে ঝাঁপিয়ে পড়বো। এখন পারবে আমাকে সামলাতে? ক্ষুব্ধ হয়ে রূপল নিহারিকার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। জোর করে নিহারিকার চোখে মুখে অসংখ্য চুমু খেতে লাগলো। আস্তে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে নিহারিকার। রূপলকে থামানোর চেষ্টা করছিল, তবে লাভ কিছু হচ্ছিল না এতে। এত অনায়াসে রূপলের লাভ টর্চার থেকে মুক্তি মিলল না তার। জেলের বাইরে প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করার পর রাতুলের সাথে দেখা মিলল রূপল, নিহারিকা ও রিদির। অনেক কথা কাটাকাটির পর পরিশেষে তারা তিনজন একসাথে জেলের ভিতর ঢোকার পারমিশন পেল। চুল দাড়ি বড় হয়ে একাকার অবস্থা রাতুলের, শরীর স্বাস্থ্য শুকিয়ে নিস্তেজ হয়ে পড়েছে সে। তাকানো যাচ্ছে না তার মুখের দিকে, নির্জীব দেখাচ্ছে তাকে। অপরাধী ভঙ্গিতে মাথা নুইয়ে সেলের পাশে দাঁড়িয়ে আছে রাতুল। তার পরিবারের দিকে চোখ তুলে তাকানোর সাহসটি অবধি নেই তার। মিনিট কয়েক রাতুলের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থেকে বাবার প্রতি অদ্ভুত এক টান অনুভব করছে রিদি, তবে তা ভাষায় প্রকাশ করতে পারছে না সে। যদিও সে আদতেও জানে না রাতুল তার বাবা। চোখে ভাষা ভাষা জল নিয়ে রীতি জিজ্ঞাসু গলায় রূপল ও নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল, মা বাবা, আমরা এই লোকটির কাছে কেন এসেছি? এই লোকটি তো আমার সাফওয়ান বাবা ও সুহাসিনী আন্টিকে খুন করেছিল। তড়াক করে রাতুল মাথা তুলে তাকালো ছোট্ট হৃদের দিকে। নিষ্ক্রিয় দৃষ্টি তার। মেয়েকে চিনতে খুব বেশি একটা বেগ পেতে হলো না তার। তীব্র অপরাধ বোধ কাজ করতে লাগলো তার। ভেতর থেকে রুদ্ধশ্বাস বের হতে লাগলো। লজ্জায় মাথা ঝুঁকে এলো, চোখে জল নেমে এলো। জায়গা থেকে প্রস্থান নিল সে। যেতে যেতে থমথমে গলায় রূপলকে উদ্দেশ্য করে বলল, আর কখনো তোরা আমাকে দেখতে আসবি না রূপল। ভেবে দিবি এই নিকৃষ্ট মানুষটি মরে গেছে। আমি চাইবো না তোদের ওই মিষ্টি মেয়েটা কখনো আমার সম্পর্কে কিছু জানুক। তোরা সবসময় তাকে আগলে রাখবি, কখনো তার কোনো অযত্ন অবহেলা করবি না। তাকে যত্ন আদরে ভালোবাসায় মুড়িয়ে রাখবি। আশা করি তুই আমার এই শেষ আবদারটি রাখবি। আবেগঘন গলায় রূপল পেছন থেকে রাতুলকে ডাকলো, বলল, ভাইয়া প্লিজ শোনো, আমরা তোমার সাথে কথা বলতে এসেছি। খাবার নিয়ে এসেছি তোমার জন্য। মা বাবা তোমার জন্য খাবার পাঠিয়েছেন। কিছু লাগবে না আমার, সব নিয়ে যা তোরা। মা বাবাকে আমার সালাম দিস, আর হ্যাঁ, মেয়েটাকে আগলে রাখিস। বাবা মায়ের কমতি অনুভব হতে দিবি না তাকে। হতাশ হলো রূপল। বাধ্য হলো নিহারিকা ও রিদিকে নিয়ে জেল হাজত থেকে প্রস্থান নিতে। 8 বছরের রিদিকে কোলে তুলে নিল রূপল। হাঁটতে হাঁটতে তারা রাস্তায় উঠে এলো। রিদি হঠাৎ জিজ্ঞাসু গলায় রূপলকে বলল, বাবা বাবা, ওই লোকটি কি আমার কিছু হয়? তাকে দেখার পর থেকে আমার কেমন যেন কষ্ট হচ্ছে। তাকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে। নিরুত্তর রূপল। চোখে জল নিয়ে সে মাথাটা অন্য পাশে ঘুরিয়ে নিল। এই প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে।
পরিস্থিতির কাছে নিরুপায় সে জোরপূর্বক হাসলো নিহারিকা। হৃদির মাথায় হাত বুলিয়ে ধীর সুরে বলল, হ্যাঁ মা, লোকটি তো তোমার বড় বাবা হয়। তোমার রূপল বাবার বড় ভাই তো তিনি, তাই তো তার জন্য তোমার এত কষ্ট হচ্ছে। কিন্তু আমার কষ্ট হচ্ছে কেন বলো তো মা? লোকটা তো খুনি, আমার কাছের মানুষদের খুন করেছে সে, তার জন্য কষ্ট পাওয়ার কি আছে? হৃদির কথায় নিহারিকা প্রথমে থতমত খেয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। এই পরিস্থিতিতে ঘাবড়ে গেলে চলবে না তার, যে করেই হোক হৃদির কৌতূহলকে অবসান করতে হবে। চাপা কষ্ট নিয়ে বিড়বিড় করে বলল, দেখো হৃদিমা, তুমি তো খুব নরম মনের মানুষ, তাই সব মানুষদের জন্য তোমার কষ্ট হয়। এসব কোনো ব্যাপার না, বুঝেছো? এই বিষয়টা তুমি বরং মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আর এখন থেকে বিশ্বাস করো, তোমার রূপর বাবা ও আমি হলাম তোমার আসল মা বাবা। পৃথিবীর সব সত্যির মধ্যে এটিও একটি চিরন্তন সত্যি, যা তোমাকে মানতে হবে। কখনো জানতে চাইবে না তোমার আসল বাবা মাকে, কারণ এর উত্তর তুমি আমাদেরকেই মা বাবা হিসেবে পাবে। আমি জানি নিহামা, তোমরা আমার আসল বাবা মা নও। আমি এতটুকু জানি, তোমরা কখনো আমাকে দূরে সরিয়ে দিবে না, কখনো আমাকে অযত্ন অবহেলা করবে না, কারণ তোমরা আমাকে অনেক 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 ভালোবাসো। আর আমিও তোমাদের অনেক ভালোবাসি বাবা মা। আমি তোমাদের নিয়ে অনেক হ্যাপি জানো, তাই তোমাদের কাছে কখনো কোনো প্রশ্ন তুলব না। আমি জানতে চাইবো না আমার আসল বাবা মাকে। তোমরা পাশে থাকলে আমার আর কোনো পরিচয় লাগবে না। পরদিন রিসেপশন বেশ ভালোভাবেই কাটলো। নীল রঙের লেহেঙ্গাতে প্রতিবারের মতো এবারেও রূপলের মন দিল, ঘায়েল করে দিল নিহারিকা। প্রতিবেশ আত্মীয় স্বজনরা সবাই রূপল ও নিহারিকার জুটি নিয়ে বেশ আশ্চর্য। কিছুতেই তারা দুজনের মধ্যে তারতম্য খুঁজে পায় না। কোথায় রূপল আর কোথায় নিহারিকা? দুজনের গায়ের রঙের মধ্যে আকাশ পাতাল তফাৎ, অথচ কি সুন্দর তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করলো। এ যেন তাদের কাছে নজির হয়ে রইল। বিশেষ করে লামিয়া হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। বিয়েতে আমন্ত্রিত না থাকার পাড়া প্রতিবেশীরা কাছ থেকে সে ঠিকই রূপলকে নিহারিকার খবরাখবর নিচ্ছিল। যদিও এখন আর কোনো খোঁজ খবর নিয়ে লাভ নেই, তার হাতে এখন আর কিছুই নেই। চাইলেও সে আর রূপল ও নিহারিকার ক্ষতি করতে পারবে না। পবিত্র বন্ধনে বাধা পড়েছে তারা, কোনো অশুভ ব্যক্তি তাদের কোন ক্ষতি করতে পারবে না। তাদের অফুরন্ত ভালোবাসায় চির ধরাতে পারবে না। অনুষ্ঠান শেষে নিহারিকার পরিবার সবার থেকে বিদায় নিয়ে রূপল, নিহারিকা ও হৃদিকে নিয়ে তাদের বাড়িতে চলে এলো। সবার মধ্যেই বেশ উৎসাহ, উদ্দীপনা ও খুশি কাজ করছে। রূপল ও নিহারিকার বিয়ে নিয়ে সবার মধ্যেই বেশ মাতামাতি। হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে পিয়াসাও এখন নিহারিকার ভালো ভাবি হয়ে উঠল। নিহারিকার বেশ যত্ন আত্তি করতে লাগলো। নিহালের সাথে বেশ ভালো মানিয়ে নিল। পিয়াসা এই পরিবর্তনে নিহাল বেশ খুশি। পিয়াসাকে মন থেকে মেনে নিতে আর কোনো দ্বিধা নেই তার। রাতের খাবার খেয়ে রূপল ও নিহারিকা তাদের বেডরুমে এলো। হৃদিকে খাইয়ে দাইয়ে পাশের রুমে ঘুম পাড়িয়ে এলো নিহারিকা। রূপল তখন ব্যালকনিতে দাঁড়িয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ তার। অকাতরে সিগারেট ফুঁকছে রে। ড্রিম লাইট জ্বলছে রুমে। ব্যালকনির গ্রিল ভেদ করে চাঁদের আলোক হাঁটু গলিয়ে প্রবেশ করছে। গ্রিলে আনমনে মাথা ঠেকিয়ে আলতো হেসে চিন্তিত রূপলের দিকে তাকালো। প্রশ্ন ছুড়ল, কি নিয়ে চিন্তিত আমার বদরাগী বরটা? নিহারিকার উপস্থিতি টের পেয়ে রূপল ছট করে হাত থেকে সিগারেটটি ফেলে দিল। মুখ থেকে সিগারেটের দূষিত হাওয়া বের করে পাশ ফিরে নিস্তব্ধ নিহারিকার দিকে তাকালো। হকচকানো দৃষ্টি তার। ব্যালকনিতে নিহারিকার হঠাৎ উপস্থিত কাম্য ছিল না তার, নতুবা সিগারেটটি চালাতো না সে। রূপলের ঘাবড়ানো অবস্থা বুঝে নিহারিকা ফিচেল হাসলো। আগের অবস্থাতে দাঁড়িয়েই রূপলের বুকের বাপাশে হাত রাখলো। নরম সুরে বলল, বি কুল রূপল, নেক্সট টাইম বাড়িতে এসব ছাইপাশ গিলবেন না, ওকে? স্বস্তির শ্বাস ফেলল রূপল। ঠোঁটের কোণে আলতো হাসি ফুটিয়ে তুলল। নিহারিকাকে অনুকরণ করলো সে। বুকের উপর দুহাত গুছিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিহারিকার দিকে। বাইরে চাঁদের আলো মাখো মাখো। সেই মায়াবী চাঁদের আলোয় নিহারিকাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে বেশ ভালো লাগছে তার। নিহারিকার ঘন পাপড়িতে ঢাকা কাজল কালো চোখ ও ঠোঁটের মুচকি হাসি বেশি টানে তাকে। এই দুই জিনিসের মায়ায় আগুনে জ্বলে পুড়ে ছাই হয়েছে। পরিশেষে এই মায়াবতীকে সে তার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছে। মৌনতা ভাঙল রূপল। নিহারিকার ঠোঁটে হাত রেখে বলল, তুমি আকাশের চাঁদ হলেও পারতে নিও। দূর থেকে তোমাকে দেখতাম, কাছে এসে তো
আমার ভয় বাড়িয়ে দিচ্ছ। পেয়ে না হারিয়ে বসি সেই ভয়। আগলে রাখতে জানলে মানুষ হারিয়ে যায় না রূপল। চাঁদের সাথে তুলনা আমার সাজে না, বরং আমি মনে করি আমার জীবনে আপনি আস্ত এক চাঁদ। সবসময় মেয়েদেরই কেন চাঁদের সাথে তুলনা করা হবে বলুন? অতিরঞ্জিত ও সুন্দর কিছু বলতেই তো আমরা তাকে চাঁদের সাথে তুলনা করি। সুন্দর তো পুরুষ মানুষও হয়, তাই না? আপনি চাঁদের আলো হয়ে আমার জীবনে এসেছেন রূপল। আমার নিকষ কালো অন্ধকার জীবনে আপনি এক ফালি চাঁদ। চাঁদের মতোই সুন্দর আপনি। সেই চাঁদকে আমি আজীবন আগলে রাখবো রূপল। আমার আকাশ থেকে কোথাও হারাতে দিব না। মৃদু হেসে নিহারিকাকে জড়িয়ে ধরল রূপল, বুকের সাথে মিশিয়ে নিল তাকে, রুদ্ধশ্বাস ফেলে বলল, আমি বা কোথায় হারাতে দেবো তোমায়? সব সময় আমার আত্মার সাথে, আমার রূহের সাথে তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো। তুমি আমার অন্তরে বাস করা এক জীবন্ত প্রাণ নিহু, যাকে আমি প্রতিদিন প্রতিটি মুহূর্তে আবিষ্কার করি। তবে আমার ভয় হয় হৃদিকে নিয়ে। হৃদি যদি কখনো জানতে পারে যে তার বাবা একজন খুনি, তাহলে কি অবস্থা হবে বলো তো? আপনি নিশ্চিত থাকুন তো, হৃদি কখনো এইসব বিষয়ে জানতে পারবে না। আমরা কখনো তাকে এই বিষয়ে কিছু জানতেই দিব না। আমরা তাকে এতটাই ভালোবাসবো, এতটাই যত্নে তা আদরে আগলে রাখবো যে সে কখনো কিছু বুঝতেই পারবে না। তাছাড়া আমি তো ভেবেই রেখেছি আমরা কখনো বাচ্চা নিব না। এটা যদি হৃদির অযত্ন হয়। অবাক হলো রূপল, বিস্ফোরিত গলায় শুধালো, আর ইউ ক্রেজি নিহু? তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো তো? হ্যাঁ বলছি, ভেবেই চিন্তেই বলছি। হৃদির কোনো অযত্ন অনাদর হোক আমি চাই না। নিহারিকাকে বুক থেকে টেনে উঠালো রূপল, তেজস্ক্রিয় দৃষ্টি নিক্ষেপ করলো একরোখা নিহারিকার দিকে, উত্তেজিত গলায় বলল, আমরা বাচ্চা নিলে হৃদির অযত্ন হবে কেন? তোমার কথার আগাগোড়া তো আমি কিছুই বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে রূপল? আমাদের যখন বাচ্চা আসবে তখন স্বাভাবিকভাবে সবাই আমাদের বাচ্চা নিয়েই মেতে থাকবে। তখন যদি হৃদির উপর এর কোনো বিরূপ প্রভাব পড়ে তো? হৃদি যথেষ্ট বড় হয়েছে নিহু। অন্য সব বাচ্চাদের চেয়ে তার ভেতর ম্যাচুরিটি বেশি। আমরা বাচ্চা নিলে কেন তার উপর কোনো বিরূপ প্রভাব পড়বে বলো? বরং সে তার ভাই বোনকে সাদরে গ্রহণ করবে। এতটুকু বিশ্বাস তার প্রতি আমার আছে। আমি আপনার মুখ থেকে ঠিক এই কথাই শুনতে চেয়েছিলাম রূপল। আমি ভেবেছিলাম আপনিই হয়তো বাচ্চা নিতে বাধা দেবেন। আপনার মনের ভাব জানার জন্যই মূলত কথাগুলো বলা। আপনার জবাবে আমি বেশ খুশি হয়েছি রূপল। থ্যাঙ্কস আ লট। প্রফুল্ল হেসে রূপলকে জড়িয়ে ধরল নিহারিকা। রূপল হেসে হেসে আলিঙ্গন করলো নিহারিকাকে। হৃদিকে নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত তারা। এবার বিবাহিত জীবনকে নিশ্চিন্তে উপভোগ করার পালা তাদের। উত্তেজিত হয়ে নিহারিকাকে কোলে তুলে নিল রূপল, বিছানায় শুইয়ে দিল নিহারিকাকে। প্রেমে সিক্ত হয়ে নিহারিকার বুকে মাথা রেখে নিবিষ্ট স্বরে বলল, ভালোবাসি নিহু, তোমাকে পেয়ে আমি 16 আনায় পূর্ণ। আমাদের এই ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকুক। উপরওয়ালার কাছে এই একটাই চাওয়া, তোমার মাঝেই যেন আমার জীবনের সমাপ্তি ঘটে। চোখের কোণে সুখের জল চিকচিক করে উঠল নিহারিকার। এত সুখ কি আদৌ তার প্রাপ্য ছিল? রূপল যে তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে তুলে ধরল। জীবনের সমস্ত বাধা বিপত্তি পার হয়ে তারা এক হলো। এ যেন বিধাতার দেওয়া স্বর্গ সুখ। নিহারিকাকে আপন করার নেশায় রূপল পাগল প্রায় হয়ে গেল। ভালোবাসা সার্থক হলো দুজনের। নতুন জীবনে ভীষণ ভীষণ সুখী তারা। তাদের এই সুখে কখনো কারো কোনো নজর না লাগুক।